রাজধানীর ড্যামরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। দুপুরে কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কলেজ সুষ্ঠু প্রক্রিয়ায় তদন্ত করলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়াতো না এবং এই অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি হতো না। এদিকে সকাল থেকে মোল্লা কলেজের সামনের পরিবেশ থমথমে রয়েছে, তবে এই এলাকায় জনজীবন এবং যান চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ এবং সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে। এডিসি আমাদের কথা দিয়েছে যে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং এটা সুষ্ঠু বিচার হবে। আমরা এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ছাত্র প্রতিনিধিদের আলোচনার তথ্য ভুলভাবে মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপস্থাপন করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। সকালে কলেজের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন কলেজের পরিচালক ডাক্তার ইফফাত আরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। এতে তারা সন্তুষ্ট হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। পরবর্তীতে এই ফলপ্রসূ আলোচনার সঠিক তথ্য সাধারণ ছাত্রদের মধ্যে উপস্থাপন না করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও শিক্ষার্থীদের মাঝে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলন নিরসনে কঠোর হতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সকালে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। সমস্যা সমাধানে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদের রাস্তায় না নামার অনুরোধও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে হাওর পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। কঠোরটা কিন্তু একটা বড় শব্দ। আবার কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের রাষ্ট্র, এই যে আগের মতোই হয়ে গেছে। তারা যদি রাস্তা ব্লক না করে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে, এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে। 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ একটু সময়ের সাপেক্ষ হচ্ছে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ বিষয়ে রাজনৈতিক দল এবং জনগণের সহায়তা চেয়েছেন তিনি। সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, পুলিশ যেন আগের মতো না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ করে পুলিশের ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে বিক্ষোভের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা সরকার গভীরভাবে খতিয়ে দেখবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, কোনো পত্রিকা অফিসে হামলা ভাঙচুর হলে সরকার মেনে নেবে না এবং ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই, আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যে ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি, তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর বিধান, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সংবিধান সংস্কার কমিশনে ৬২টি সংশোধন প্রস্তাব দিয়েছে বিএনপি। সকালে কমিশনের কাছে এই প্রস্তাব তুলে ধরে দলটি। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলেও জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে যায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনে। বিএনপির ৬২টি সংস্কার প্রস্তাবনায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, সংসদে উচ্চ কক্ষের বিধান রাখা এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি, প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 8, 46, 48, 56 অ্যান্ড 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই কমিশন সবার মতামত ও প্রস্তাবনা যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশমালা তুলে ধরবে বলেও জানান তিনি। আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তাদের লিখিত বক্তব্য আছে। সব লিখিত বক্তব্য কি আমরা পড়ে শেষ করতে পেরেছি? আমরা এখনো পারিনি, সঙ্গত কারণে বুঝতেই পারেন আপনারা। তো সমস্ত রকম যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি। সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, সের মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। আমরা সংস্কারটাকে বড় অর্থে দেখছি আর কি, তাই না? শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে, কেবল বিয়োজন হবে, কেবল পুনর্লিখন হবে, আমরা তা বলছি না। এছাড়া সংবিধান সংস্কারে গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের মতামত নেওয়ার জন্য সারা দেশে জরিপ করা হবে বলেও জানান কমিশন প্রধান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত। দুপুরে মেট্রোপলিটন আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। এ সময় আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও মামলার শুনানিতে অংশ নেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিভিশন এবং ধর্মীয় বিধিবিধান পালনের আবেদন মঞ্জুর করা হয়। আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যান তোলার সময় তাকে বহনকারী গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন সনাতনী সমর্থক। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল। ওই সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। দর্শক, আদালত চত্বরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, তার সাথে কথা বলছি। আরিজ, আদালত চত্বরের এই মুহূর্তের পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? নাহিদ, আপনি দেখছেন এখন যে এখানে চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে নেওয়ার
যে পিজন বিন প্যান্টটি এখানে রাখা হয়েছে এবং সেখানে আসলে চিন্ময় দাসকে রাখা হয়েছে এবং তাকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা আগ থেকে আসলে এখানে আটকে রাখানো হয়েছে। এখানে সনাতনী নেতাকর্মীরা রাস্তা অবরোধ করেছে এবং তারা যে কোনো মূল্যে তাকে যে মুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে যে চট্টগ্রামের 6ষ্ঠ আদালতে চিন্ময় দাসকে আনা হয়েছে এবং সেখানে দীর্ঘ শুনানি করা হয়েছে এবং শুনানির সময়ও বিপুল সংখ্যক সনাতনী আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন এবং জোরালো কণ্ঠে তাদের জামিনের জন্য সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। তো আদালত তাদের সনাতন আইনজীবীদের 3টি আবেদনের মধ্যে 2টি দাবি মঞ্জুর করেছেন এবং জামিন আবেদনটি বাতিল করে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং যেই 2টি আবেদন মঞ্জুর করা হয়েছে এর মধ্যে একটি হলো তাকে কারাগারে একজন ধর্মীয় নেতা হিসেবে তাকে ডিভিশন দেওয়া হবে এবং তার যে ধর্মীয় যে রীতিনীতি পালনের জন্য তাকে সুযোগ দেওয়া হবে। এরপর থেকে আসলে আদালত থেকে প্রিজন বেনে তোলার পর থেকেই এখানে সনাতন নেতাকর্মীরা এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী তারা এখানে জড়ো হয়েছে এবং সড়ক অবরোধ করেছে। তারা প্রিজন বেনটি নিয়ে যেতে দিচ্ছে না এবং সেই কারণে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে চট্টগ্রাম আদালতে জড়ো হয়েছে এবং এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা একটু দূরত্ব বজায় রেখে আছেন। এখনো পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে হয়তো আবার কি আদালতে আবার দ্বিতীয়বার কোনো শুনানি করা হয় কিনা সেরকম এখনো সিদ্ধান্ত হয়নি। তো এখন এই ছিল নাহিদ এখানকার অবস্থা। আমরা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর নির্দেশের প্রেক্ষিতে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের খবর জানছিলাম। একটি গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী যেভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হচ্ছে তা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দর্শক, এবারে আমরা ট্রেন দুর্ঘটনার আরও খবর জানতে যাচ্ছি কুমিল্লার বুড়িচংয়ে। আমাদের সাথে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, হতাহতদের খবর এবং উদ্ধার তৎপরতা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই অবৈধ রেল ক্রসিংটি। এই রেল ক্রসিংটিতে সকাল 10টায় ট্রেনের সাথে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন নিহত হয় এবং হসপিটালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন নিহত হয়। এবং আমরা এখানে এসে আরেকটি সংবাদ যেটা পেয়েছি সেটা হচ্ছে যে একটি শিশু এখন নিখোঁজ রয়েছে এবং এই শিশুর মরদেহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ঘটনার খবর পেয়েই জিআরপি পুলিশ এবং বুড়িচং থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা এখানে এসেছেন, এসে উদ্ধার করেছেন। পুলিশ আসার আগেই 4টি মরদেহ নিয়ে যায় স্বজনেরা পার্শ্ববর্তী বাক্সমূল গ্রামে। এই গ্রামের বাসিন্দা ছিলেন নিহতরা। তার মধ্যে একজন নারী রয়েছেন যিনি আনন্দপুর একটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। এখন আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি দিয়ে মূলত কমপক্ষে 20টি গ্রামের মানুষ যাতায়াত করে এবং যখন থেকে এই জায়গাটি দিয়ে রেল চলাচল শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত এই জায়গাটিতে কোনো রকমের রেল গ্রেড ছিল না, যার ফলে প্রায় ঝুঁকি নিয়ে এই এলাকার মানুষজন এদিক দিয়ে যাতায়াত করেন। বুড়িচং থানার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন যে মরদেহগুলো স্বজনরা নিয়ে গেছেন এবং আজকে বিকেলেই তাদের জানাজা শেষে দাফন করা হবে। এখন পর্যন্ত স্থানীয়দের দাবি যে এই রেল ক্রসিংটি দিয়ে শুধু স্থানীয়রা না, এখান দিয়ে অনেকগুলো স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে এবং তারা ঝুঁকি নিয়ে যাতায়াত করে, যে কারণে তাদের এখন একটাই দাবি যে আজকে যেই 6 জন নিহত হয়েছেন ভবিষ্যতেও আরও নিহত হওয়ার সম্ভাবনা থাকবেন কিংবা এমন দুর্ঘটনা যাতে না হয় সেজন্য যাতে এইখানে তারা একটি রেলগেট নির্মাণের দাবি জানান। এই ছিল কুমিল্লার রেলগেটের সর্বশেষ। আমরা কুমিল্লার বুড়িচং থেকে ট্রেন দুর্ঘটনার খবর জানছিলাম। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা চালিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ
জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় 2013 সালের 5ই মে মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ পণ্ড করা এবং শাপলা চত্বরের অবস্থান থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দিতে শেখ হাসিনার নির্দেশে যৌথ মামলা করে র্যাব ও পুলিশ। সেই মামলার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। শাপলা চত্বরের সেই গণহত্যার ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন হেফাজত নেতারা। এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি। আমরা আমাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। আজ এই বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছে হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। 2017 সালের 5ই নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালক সহ 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। দুর্ঘটনায় নিহত 5 জনই বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা। সকালে ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দুমড়ে মুচড়ে পড়ে আছে ব্যাটারি চালিত অটোরিকশা। লোহার ভাঙাড়িতে পরিণত হওয়া ছিন্ন ভিন্ন এই বস্তুটি দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই গাড়ি ভর্তি যাত্রী বহন করে আসছিল যানটি। যাত্রী বহনকারী অটোরিকশাটি কুমিল্লার কালিকাপুর রেল ক্রসিং পার হতে ট্রেন লাইনে উঠে আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির সামনে পড়ে যায়। দ্রুতগামী ট্রেনটি কয়েকশো মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই মারা যান 4 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরও 3 জনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে রাস্তা চলাচলের শুরু থেকে এখানে কোনো রেলগেট নেই। প্রাণের দাবি, এলাকাবাসীর স্থায়ী জনগণের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব এখানে একটি রেলগেটের ব্যবস্থা করার জন্য। আমরা এমন জীবন হারাতে চাচ্ছি না। সরকারের কাছে বলছি যে অতি নিকটে তাড়াতাড়ি করে আমাদের যাতে এই গেটের যে কোনো একটা পদক্ষেপ নেয়। পুলিশ জানায় অরক্ষিত রেল ক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হওয়ায় ঘটেছে এই দুর্ঘটনা। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিচ্ছে গাড়িটা। যখনই তুলে দিচ্ছে তখনই আর কি একেবারে গাড়ির মুখোমুখি পড়ে গিয়ে। নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান। সকালে তিনি উখিয়া উপজেলায় অবস্থিত 1 ও 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে বৈঠক করেন। রোহিঙ্গা কমিউনিটি লিডাররা জানান 2017 সালে রাখাইনে মিয়ানমার সামরিক জান্তা যেরকম গণহত্যা চালিয়েছে, বর্তমানে 2024 সালে একই রকম গণহত্যা চালাচ্ছে আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক জান্তা। এই সময় রোহিঙ্গারা 2017 সালের পাশাপাশি রাখাইনে চলমান গণহত্যার বিচার দাবি করেন। মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধের বিষয়ে খোঁজ নিতে আইসিসি প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা 3য় বাংলাদেশ সফর।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে জুলাই আগস্টে আহতদের মধ্যে প্রথম ধাপে 15 জন শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়। খাগড়াছড়িতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নাফিসা আরিফিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া মাগুরা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌবাহিনী জানায়, নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় বাংলাদেশের যুদ্ধজাহাজ সংগ্রাম এ যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত 19 নভেম্বর প্রথম গ্রুপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। গতরাতে আহত 2 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নেত্রকোনার বারোহাট্টার মোহাম্মদ রুকন উদ্দিন ও কসবা উপজেলা বাইক ইউনিয়নের পুটিয়া গ্রামের জাকির হোসেন। তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলি চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কসবা উপজেলার পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। দুপুরে বিজিবি 7 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রতিবাদ জানানো হয়েছে। জয়পুরহাটে কামাল হত্যা মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 4 জন পলাতক রয়েছে। জয়পুরহাটের সদর উপজেলা পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত 2015 সালে 3 অক্টোবর রাতে কামালকে মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করে আসামিরা। সাভারে একটি টাইলস কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্মকর্তা জানান, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত কারখানায় প্রবেশ করে শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে অফিস থেকে নগদ 50 লাখ টাকা, মোবাইল ফোন ও মেশিন সহ কারখানার মূল্যবান মালামাল 2টি ট্রাক ও মাইক্রোবাসে করে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ কারখানাটি পরিদর্শন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জেলা যুবদল। দুপুরে শহরের কালীতলা এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ যুবদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ। অপরদিকে শহরের 7 মাথায় জেলা ছাত্রদল লিফলেট বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব হাসান সহ অনেকে। মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মুক্ত মঞ্চে মঞ্চস্থ হল মঞ্চনাটক চণ্ডালিকা। দুপুরে প্রতিষ্ঠানটির সভাপতি আফরোজা খান রিতার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা মিলে মঞ্চনাটক চণ্ডালিকা উপস্থাপন করেন। এ সময় অসাধারণ পারফরম্যান্সের কারণে শিক্ষার্থীদের শিক্ষা সফরের ঘোষণা সহ দেশে বিভিন্ন বিখ্যাত থিয়েটার গ্রুপকে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। সাফ জয়ী কলসিন্দুরের মেয়েদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের এলাকাবাসী। ভক্তদের এমন ভালোবাসা আগামীতে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে জানিয়েছেন কলসিন্দুরের খেলোয়াড়রা। ধবাউড়া খেলার মাঠে জাতীয় দলের 6 ফুটবলারকে জমকালো আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। নারী ফুটবলের আতুরঘর হিসেবে পরিচিত কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক 4 জন ও বর্তমান 2 শিক্ষার্থী সাফে খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে।
সাফজয়ী দলে 6 খেলোয়াড় হলেন শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুরা খাতুন, সানজিদ, শিউলি, আজিম ও মরিয়া মান্ডা। তবে বর্তমান সময়ে বেশ কিছু সমস্যার কারণে এই বিদ্যালয় থেকে নতুন খেলোয়াড় উঠে আসছে না। বিশেষ করে মাঠ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে ভুগছে এখানকার ক্ষুদে ফুটবলাররা। সংবর্ধনা অনুষ্ঠানে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন শামসুন নাহার, তহুরা খাতুনরা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয়। বলা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। এর আগেও বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করারও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারত। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা স্ট্যাটাসে তারা এই আহ্বান জানান। আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান মাহফুজ আলমের। প্রায় একই সময় এই নিয়ে আরেকটি ফেসবুক স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুক পোস্টে দেশের জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান। নিজেরা আইন হাতে তুলে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সব দেশেই সংকট। সচিবালয়ে ডিআরইউ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। কোনো গণমাধ্যমের ওপর হামলা মানা হবে না, তবে জনগণের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে বলেও জানান নাহিদ। বলেন, বিগত সরকারের লুটের টাকায় গুজব ছড়ানো হচ্ছে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। প্রথমে রোববার, তারপর সোমবার ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। হতাহত হয় অনেকে, ভাঙচুরে কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পরিস্থিতি তো পরিবর্তন হবে। এখন আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি, পুলিশ সংস্কার কমিশন আছে। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। বর্তমানে অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা পালন করছে না বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, গণমাধ্যমের ওপর কোনো বাধা নিষেধ থাকবে না এবং কোনো হামলাও মেনে নেওয়া হবে না। মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে আহ্বান জানান কোনো গুজব না ছড়াতে। গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারের সাথে যুক্ত হয়ে দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার লক্ষ্যে কাজ করার জন্য বাংলাদেশে কাজ করা বহুজাতিক কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে কাজ করা বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা আজ প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এমন আহ্বান জানান। তারা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা করেন, বিনিয়োগ সংক্রান্ত নিবন্ধন, কর ব্যবস্থাপনা, ব্যবসায়িক নীতি ও পরিবেশ সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করেন নির্বাহীগণ। প্রধান উপদেষ্টা নির্বাহীগণকে তাদের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান। বিনিয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলোর সাথে বৈঠকের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে খুব শীঘ্রই সিঙ্গাপুর সফরে যাবে বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রধানগণও উপস্থিত ছিলেন। কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্র ও বাক ব্যক্তির স্বাধীনতা নিরাপদ। সিলেটে দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন সিলেটের আনিস রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের এই কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আহ্বান জানান সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে। বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তির স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে জবাবদিহি না থাকায় ফেসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে, ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের দোসর আর প্রভুরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে, কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনে যেতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, স্বৈরাচার বিদায় নিলেও পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত করার উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান তিনি। ন্যূনতম সংস্কারের পরে আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, যেগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা চালিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। সকালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে ওই গণহত্যা চালানো হয়। তামজিদ সুমনের রিপোর্ট। 2013 সালের 5 ও 6 মে 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের লক্ষ্য নেতাকর্মীকে ছত্রভঙ্গ করতে বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালায় তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের অভিযানে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। সংগঠনটির দাবি, ওই দুদিনে তাদের শতাধিক মানুষ নিহত হয়েছিল। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ ওই সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে প্রসিকিউশনে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, আলেম ওলামাদের নির্মূল করতে পরিকল্পিতভাবে এই গণহত্যা চালানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, হেফাজতের গণহত্যার বিচার মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি। শুধু এই দুটো না, হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসাবে করা হবে। এর আগে শাপলা চত্বরের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। সেখানেও শেখ হাসিনার নাম রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতার পেছনে ছিল নাশকতাকারীদের উস্কানি। সেই সাথে শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, এমন নারকীয় তাণ্ডবের মূলে ছিল ছাত্রলীগ। আর ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুল চিকিৎসা নয়, বরং গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেওয়া হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলনের নামে সহিংসতা দমনে কঠোর হবে সরকার। আরো জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ঢাকার 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে সেখানকার পরিবেশ। কিন্তু রাজধানীর ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে থেকে ভেতরে সবখানি ভাঙচুরের চিহ্ন রয়ে গেছে। চেয়ার, টেবিল, বুকশেলফ কিংবা সিলিং ফ্যান কিছুই বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। এই সবই যেন অন্য 2 কলেজের শিক্ষার্থীদের চালানোর তাণ্ডবের স্মৃতিচিহ্ন। মঙ্গলবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলেও পরিস্থিতি ছিল থমথমে। সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কলেজটির শিক্ষার্থীদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে সহিংসতাকে উস্কে দেয় নাশকতাকারীরা, যারা শুধু প্রতিষ্ঠানকে হামলা চালিয়ে ক্ষান্ত হননি, আতঙ্ক ছড়াতে ছোড়া হয় গুলি ও ককটেল। কলেজ কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ন্যাশনালের যে চেয়ারম্যান, সে হচ্ছে সরাদি কলেজের প্রিন্সিপাল ওইখানে, তো উনি হচ্ছে মাস্টারমাইন্ড গেমটা খেলছে। টানা 2 দিন আমাদের কলেজের ছাত্রদের ওই যে সোহরাওয়ার্দী কলেজ, নজরুল কলেজ যেটা, ওদের স্টুডেন্টই আমাদেরকে মারা হয়। প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে, তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। এদিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, একটি চক্র কলেজের নাম ভাঙিয়ে সংঘর্ষ ঘটিয়েছে। উস্কে দিয়েছে। সেই দিন হচ্ছে যেই দিন এই ঘটনার সূত্রপাত হয়, আমাদের সেই দিন থেকে অর্থাৎ গত পরশু দিন যখন আমাদের ক্যাম্পাস ভাঙচুর করা হয়, তার আগ পর্যন্ত আমাদের কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে কোনো সাধারণ শিক্ষার্থী এবং কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী যেন হচ্ছে কখনো বিশৃঙ্খলায় না জড়ায়। এদিকে সংবাদ সম্মেলনে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ জানায়, ভুল চিকিৎসা নয়, বরং ভুল তথ্য ছড়িয়ে পড়ায় রাজধানীর 3 কলেজের মধ্যকার সংঘর্ষ ও সহিংসতা ঘটে। কোনো কুচক্রী মহল
হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কলেজগুলোর সাম্প্রতিক আন্দোলন নিরসনে কঠোর হতে চান না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। বিভিন্ন কলেজের সাথে যে হচ্ছে এক কলেজ আরেক কলেজে, এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে, দুই কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাটিংয়ে দুর্বলতার সঙ্গে বাড়তি দুশ্চিন্তার তালিকায় যোগ হয়েছে বাংলাদেশ নারী দলের ফিল্ডিং। এসব থেকে উত্তরণের জন্য আয়ারল্যান্ডের চেয়ে ভালো প্রতিপক্ষ স্বাগতিক নারীদের জন্য আর কোনো প্রতিপক্ষ হতে পারত না। তাই কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা নিজেদের পারফরমেন্সের উত্তরণের দিকেই তাকিয়ে। পরিসংখ্যানে আইরিশদের চেয়ে এগিয়ে স্বাগতিক মেয়েরা। কাল সকাল 10টায় শুরু 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। নিলয় মজুমদারের রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলন পর্বটা বেশ হালকা মেজাজেই কাটিয়েছেন নিগার নাহিদারা। ফুটবল ভলিবলের পর চলেছে জোর ফিল্ডিং অনুশীলন। গত বিশ্বকাপ থেকেই ব্যাটিংয়ের সঙ্গে ক্যাচ ধরতে না পারাও ভুগিয়ে চলেছে বাংলাদেশকে। দলে ফারজানা হক পিঙ্কির ফেরায় স্বস্তি খুঁজছেন অধিনায়ক। আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছে ইন্টারন্যাশনাল, আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, পিঙ্কের প্রতি অন্যরকম একটা আস্থা থাকে, কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো, এবং ইন্টারন্যাশনালি বলেন ওয়ার্ল্ড ওয়াইড বলেন তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট। সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে। আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করবো। ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়নি, শুধু ফিল্ডিংটা দেওয়ার প্রতি আমার মানে মনোযোগ ছিল বেশি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে 6 ম্যাচে হারের বিপরীতে মাত্র একটি জয় আইরিশদের। সম্প্রতি ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না থাকলেও স্বাগতিকদের হারিয়ে পরবর্তী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চান গ্যাবি লুইস। এটা আমার প্রথম বাংলাদেশ সফর। স্বাভাবিকভাবেই আমাদের বোলারদের তুলনায় তারা স্পিনে অনেক এগিয়ে থাকবে, তবে আমাদের পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে। আশা করি সে অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এবছরের সূচির 6 ম্যাচের 5টিতেই জয় প্রয়োজন নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশদের হোয়াইট ওয়াশ না করতে পারলে কঠিন হয়ে যাবে সমীকরণ। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।